হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ ভূঁইয়া। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এসএসসি রসায়নের পদার্থের অবস্থা, যাকে বলা হয় স্টেজ অফ ম্যাটার। নবম শ্রেণীতে যারা নতুন শিক্ষার্থী তাদের নিয়ে আলোচনা করব। শুধু আমরা বেসিক বিষয়টা আলোচনা করব। যারা দশম শ্রেণীতে বা সিনিয়র আছেন তাদের কাছে কথাটা এবং পড়াটা একদম সোজা মনে হবে, তারা একটু শুনবেন। আর যারা নবম শ্রেণীতে আছেন তাদের জন্য আমরা টিউটোরিয়াল তৈরি করতেছি। তো এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কণার গতিতত্ত্ব। সবচেয়ে বড় টপিক হলো ব্যাপন ও নিঃসরণ, গলন, স্ফুটন। যখন আমরা গলন বিষয়ে আলোচনা করব তখন এর সাথে গলনাঙ্ক, স্ফুটনের সাথে স্ফুটনাঙ্ক এবং পাতন ও ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মনে করি যে একটা পাত্র, এই পাত্রের মাঝে কিছু পরিমাণ তরল পদার্থ নেওয়া আছে। এখন এই তরল পদার্থগুলো অর্থাৎ এগুলো হলো পানি বা পানির এক একটা অণু। পানির সঙ্গে জন্য কি H2O, পানির এক একটা অণু। এখন পানির অণুগুলো ধরে আমি এই জায়গায় এটা একটা পানির অণু এবং এটা একটা পানির অণু। এই পানির অণুগুলো যখন পরস্পর থেকে খুব কাছাকাছি অবস্থান করে তখন এদের আন্তঃআণবিক শক্তি অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়ে থাকে এবং দূরত্ব কম হয়ে থাকে। যেমন আমরা জানি পদার্থকে সাধারণত তিনটা অবস্থায় ভাগ করা হয়, যেমন কঠিন, তরল ও বায়বীয় পদার্থ। আমরা সবসময় পানির কথা বিবেচনা না করে একটু কঠিন পদার্থের মাঝে যাই, যেমন লোহার কথা বিবেচনা করতে পারি। ধরি যে যদি আমরা বলি পানি তিনটা অবস্থায় থাকতে পারে, একটা হলো কঠিন, সেটা হলো আমাদের বরফ, আর একটা হলো তরল, সেটা পানি, আর একটা হলো বায়বীয় বা জলীয় দশা। পানি সাধারণত এই তিনটা অবস্থায় বিরাজ করে থাকে। আমরা সাধারণত যদি কঠিন অবস্থাটা বিবেচনা করি তাহলে বলবো পানির অণুগুলোর মাঝে যখন আমাদের মলিকিউলার এনার্জি সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে, তখন এই অণুগুলা পরস্পরের সাথে একটার সাথে একটা লেগে থাকে, অর্থাৎ এদের আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকা মানে এদের মাঝে আন্তঃআণবিক দূরত্বটা কম থাকে, অর্থাৎ অ্যান্টিমলিকুলার স্পেস, যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিমলিকুলার স্পেস। এটা হলো দূরত্বটা কম থাকে। এখন তরল পদার্থের ক্ষেত্রে যখন ধরেন এই পাত্রের মাঝে আমি তাপ দিতেছি, তাহলে দেখা যাবে পানির অণুগুলো যখন তাপ গ্রহণ করবে, অর্থাৎ তাপ গ্রহণ করার পর সেটা গলতে শুরু করবে এবং নির্দিষ্ট তাপমাত্রার পর এই পানির অণুগুলো একটা থেকে আরেকটা দূরে সরতে থাকলে এদের আন্তঃআণবিক দূরত্ব অর্থাৎ স্পেসটা বাড়তে থাকে। আন্তঃআণবিক দূরত্ব বাড়ার সাথে সাথে একটা সময় দেখা যাবে এদের মাঝে দূরত্বটা এতটাই বেশি হয়ে গেছে যে পানির অণুগুলো ফুটতে শুরু করছে এবং কি তাপ দেওয়ার পর পানির অণুগুলো একটা থেকে আরেকটা কাঁপতে শুরু করছে। এই কাঁপাটাকে বলা হয় কণার গতিতত্ত্ব। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো কঠিন পদার্থ চাপ গ্রহণ করার পর তা কম্পনের ফলে এদের মাঝে দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে আমরা তাকে কি বলবো? কণার গতিতত্ত্ব বলবো। তাকে কি বলবো? কণার গতিতত্ত্ব বলবো। তাহলে আমরা এই জায়গা থেকে কতটুকু বুঝতে পারলাম যে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সে তাপ গ্রহণ করার পর নির্দিষ্ট তাপমাত্রা পর সে গলতে শুরু করে, তারপর তরল পদার্থকে তাপ দিলে তা বায়বীয় দশা বা ব্যাপার দশায় চলে যায়। সাধারণত তরল পদার্থে স্ফুটন সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে এবং কঠিন পদার্থ বা বরফের গলনের পর সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখন যদি আমরা আসি ব্যাপন, যা ইংরেজিতে বলা হয় ডিফিউশন। ব্যাপন মানে ছড়িয়ে পড়া। অর্থাৎ ডিফিউশনের ক্ষেত্রে সাধারণত এটা যে কোনো মাধ্যম হতে পারে, কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে। বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে অর্থাৎ ব্যাপন হতে গেলে এই জায়গায় আমাদের যা হতে হবে তা হলো অবশ্যই পদার্থটাকে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সমভাবে এবং আরেকটি কথা অবশ্যই থাকতে হবে, সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে। অর্থাৎ ডিফিউশন হতে গেলে কোনো কঠিন, তরল বা বায়বীয় পদার্থে
সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে বা ডিফিউশন বলে। এই যে ধরেন একটা উদাহরণ, যেমন আমাদের ক্লাসে কোনো স্টুডেন্ট যদি গায়ে কোনো পারফিউম লাগিয়ে আসে, সে কি কখনো এরকম করে যে আমার শরীরে যে স্মেলটা আছে তাকে দেওয়ার জন্য? না, কখনোই করে না। এটা সাধারণত তার ব্যাপন প্রক্রিয়াটা সাধারণত ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই অবস্থানে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে না পড়ে। তাহলে ব্যাপনের ক্ষেত্রে আমরা বলতে পারি বা ডিফিউশনের ক্ষেত্রে ব্যাপন হলো সেই প্রক্রিয়া যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল, কঠিন বা বায়ু পদার্থে সমভাবে ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বা ডিফিউশন বলে। ব্যাপন বা ডিফিউশন বলে। এর সাথে যে কথাটি যুক্ত আছে সেটা হলো আমাদের নিঃসরণ। নিঃসরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, নিঃসরণ মানে সরু ছিদ্র পথে বেরিয়ে আসা। নিঃসরণ আমরা যদি নিঃসরণের কথা বিবেচনা করি, যে নিঃসরণ, যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে পারফিউমের পর থেকে যখন পারফিউমটা বেরিয়ে আসে সেটা ব্যবহার হয়ে থাকে ছড়িয়ে পড়াকে। নিঃসরণের ক্ষেত্রে যখন আমি পারফিউমের গায়ে চাপ প্রয়োগ করছি তখন একটা সরু ছিদ্র পথে তরল পদার্থ, গ্যাসীয় পদার্থগুলো উচ্চ বেগে বেরিয়ে আসছে, অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। এই উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে সরু ছিদ্র পথে বায়ু পদার্থ বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বা ইনফিউশন বলা হয়। ইংরেজি থেকে কি বলা হয়? ইনফিউশন বলা হয়ে থাকে। এখন যদি কখনো নিঃসরণ এবং ব্যাপনের সাথে পার্থক্য বা তুলনাটা আসে তাহলে আমরা কি লিখব? আমরা এই জায়গায় লিখতে পারি নিঃসরণের ক্ষেত্রে চাপ, অর্থাৎ চাপের প্রয়োজন আছে। নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রয়োজন আছে। ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপ এর দরকার নেই, অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের দরকার নেই। তারপরে যদি আমরা আসি, নিঃসরণ গ্যাসীয় পদার্থে এবং গ্যাসীয় মাধ্যমে হয়ে থাকে। গ্যাসীয় পদার্থে গ্যাসীয় মাধ্যমে হবে, আর ব্যাপন যে কোনো মাধ্যমে হয়ে থাকে। যে কোনো মাধ্যমে হবে, অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রয়োজন আছে, ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রয়োজন নেই। নিঃসরণ গ্যাসীয় পদার্থে গ্যাসীয় মাধ্যমে হয়ে থাকে, আর ব্যাপন কঠিন তরল বা বায়ু যে কোনো মাধ্যমে হতে পারে। তাহলে এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন আসে যে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাপন বা নিঃসরণের কোনটা আগে ঘটে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাপনের আগে নিঃসরণ হয়ে থাকে। কারণ যখনই গ্যাস সিলিন্ডার কখনো গ্যাসটাকে মিশ্রিত বা বের হতে দেওয়া যায়, এটা সরু ছিদ্র প্রথমে বের হবে, এরপরে সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়বে, যা সাধারণত জ্ঞানমূলকের জন্য আসে। এরপরে আপনাদের বইয়ে এরকম একটা সিলিন্ডার দেওয়া আছে, অর্থাৎ ব্যাপনের হার নির্ণয়। ব্যাপনের হার নির্ণয়ে একটা সিলিন্ডার দেওয়া আছে। এই সিলিন্ডারকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন এই সাইডে খোলা ধারা বন্ধ করে দেওয়া আছে এবং এই সাইডে খোলা ধারা বন্ধ করে দেওয়া আছে, এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা মেশানো অবস্থায় আছে। এই সাইডটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গায় মাথায় রাখতে হবে যে সকল পদার্থের পারমাণবিক ভর কম হয়ে থাকে, মানে আণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর কম হয়ে থাকে, তাদের ব্যাপন হার বেশি হয়ে থাকে। যে সকল পদার্থের আণবিক ভর কম হয়ে থাকে তাদের ব্যাপন হার বেশি হয়ে থাকে। এখন যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করি, আমরা জানি হাইড্রোজেনের 1 এবং ক্লোরিন হলো 35.5, তার মানে আসছে 34.5। অনুরূপভাবে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা নির্ণয় করি তাহলে নাইট্রোজেনের 14, হাইড্রোজেন 4টা হাইড্রোজেনের 4, এক অক্সিজেনের হলো 16 আর একটা হাইড্রোজেনের হলো 1, তাহলে আমাদের আসছে 30, 34, 35। একটু আগে আমরা বলে আসলাম বা জেনে আসলাম যে যে সকল পদার্থের আণবিক ভর কম তার ব্যাপন হারটা কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তারা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কি আমাদের জলীয় বাষ্প পানি তৈরি করে।
সেক্ষেত্রে দেখা যায় এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া, অর্থাৎ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম থাকার কারণে একটা সাদা ধোঁয়া এই দিক থেকে বেশি পরিমাণ পথ অতিক্রম করে, এই দিকে কম অতিক্রম করে। কেন অতিক্রম করে? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা বেশি হয়ে থাকে। এটা সাধারণত একটা সাদা ধোঁয়া দেখা যায়, সাদা ধোঁয়া। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? কোন যৌগে আণবিক ভর যার যত কম হবে তার ব্যাপন হার তত কি হবে? বেশি হবে। তাহলে সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি থাকার কারণে সে কম পরিমাণে ব্যাপিত হয়, মানে কম পরিমাণে ছড়িয়ে পড়ে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম থাকার কারণে সে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে বা ব্যাপিত হয়। এখন যদি আমরা আসি গলন, গলন গলন বলতে বোঝাচ্ছে কোনো কঠিন তাপ পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে গলন বলে। কিন্তু যখনই আমরা এর সাথে আরেকটা কথা বা আরেকটা জিনিস শিখতে যাব, গলনাঙ্ক, তখন আপনাকে বলতে হবে যে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে তাকে গলন বলে। কিন্তু গলনাঙ্ক হওয়ার জন্য আমাদের এই জায়গায় একটা বায়ুর চাপ থাকতে হবে, তা হলো 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপে। 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। অনুরূপভাবে আমরা যদি স্ফুটনের কথা বলি তাহলে বলবো যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে স্ফুটন বলে। যেমন পানির স্ফুটন 100 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 বায়ুমণ্ডলীয় চাপে কোন তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে গলনের ক্ষেত্রে আমরা কি বলবো? যে তাপমাত্রায় যে কোনো পদার্থ, সেটা কঠিন পদার্থ বরফ হতে পারে, লোহা হতে পারে, যেমন খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড হতে পারে। তবে এই লোহা, বরফ এবং খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এক এক রকম। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনি আমরা বলবো গলনের ক্ষেত্রে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে গলন বলে। তবে গলনাঙ্কের ক্ষেত্রে আমরা বলবো যে যে 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। অনুরূপভাবে স্ফুটনের ক্ষেত্রে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে স্ফুটন বলে। তবে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমাদের বলতে হবে 1 বায়ুমণ্ডলীয় চাপে, অবশ্যই সেই জায়গায় চাপ কাজ করতে হবে। 1 বায়ুমণ্ডলীয় চাপে কোন তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এখন ধরেন আপনাকে আমি একটা বিকারের মাঝে কিছু পরিমাণ পানি দিলাম এবং এই জায়গায় আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, যাকে বলা হয় খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, দেওয়ার পর প্রশ্ন করা হলো এই সোডিয়াম ক্লোরাইডকে এই পানি থেকে, মানে তরল পদার্থ থেকে আলাদা করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পাতন করতে হবে। পাতনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধরেন এটাকে যদি আমি নলের মাধ্যমে স্থাপন করি, তাহলে তাপ দিতেছি, তবে আমি এই জায়গায় তাপ প্রয়োগ করতেছি। তাপ প্রয়োগ করার পর কিছুক্ষণ পর দেখা যাবে যেহেতু এই বিকারের মধ্যে তরল পদার্থ আছে, পানি এবং সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা সাধারণত বেশি হয়ে থাকে 801 ডিগ্রি সেলসিয়াস। তাপ দেওয়ার সাথে সাথে যদি কোনোভাবে এই জায়গায় আমি একটা কল স্থাপন করে উক্ত তরল পদার্থকে ঠান্ডা করতে পারি, মানে ঘনীভবন করতে পারি, তাহলে তাপ দেওয়ার ফলে এই জায়গা থেকে বাষ্পটা, তরল পদার্থটা এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পর কিছুক্ষণ পর দেখা যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হবে, পানিটি ফুটতে শুরু করবে এবং তরল পদার্থ বাষ্প আকারে ঠান্ডা হওয়ার মাধ্যমে এই পাত্রে চলে আসবে এবং এই পাত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইডটা থেকে যাবে। এই প্রক্রিয়াটার নাম হলো কি? পাতন। তাহলে পাতন সমান আমরা কি লিখতে পারি? পাতন সমান আমরা লিখতে পারি যে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। পাতন সমান কি লিখতে পারি? বাষ্পীভবন প্লাস ঘনীভবন। সেক্ষেত্রে আমরা বলবো কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে তাকে বাষ্পে পরিণত করা
এবং কতক তরলকে ঠান্ডা বা শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? পাতন। পাতনের ক্ষেত্রে আমরা লিখতে পারি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এখন যদি আমরা ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আসি, আমাদের প্রত্যেক জীবনে এমন কিছু যৌগ আছে যেগুলো সাধারণত ঊর্ধ্বপাতিত যৌগ বলা হয়ে থাকে। যেমন কি কি হতে পারে? অ্যালুমিনিয়াম অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, কর্পূর, বিষাদন, ন্যাপথালিন, এগুলো হলো আমাদের ঊর্ধ্বপাতিত যৌগ। অর্থাৎ এই সকল যৌগকে সাধারণত তাপ দিলে তারা সাধারণত তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। যে সকল পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়ে থাকে। যেমন ন্যাপথালিন, ন্যাপথালিন হতে পারে, ন্যাপথালিন যেমন C8H10 ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, বিষাদন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো হলো আমাদের ঊর্ধ্বপাতিত যৌগ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। এই সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা ঊর্ধ্বপাতনের যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় বা ঊর্ধ্বপাতন বলা হয়। তাহলে আজকে যতটুকু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে কণার গতিতত্ত্ব, ব্যাপন নিঃসরণ, গলন স্ফোটন, পাতন ঊর্ধ্বপাতন, এর মাঝে যদি কারো কোনো সমস্যা থাকে